2023 সালের এপ্রিল মাসে সুদানে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের সূচনা হয়। ক্ষমতা নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং একাধিক এলাকায় গণহত্যা সংঘটিত হয়। বর্তমানেও চলছে নৃশংস হত্যাযজ্ঞ। অতি সম্প্রতি সুদানে এল ফাশের শহরে আরএসএফ এর নিয়ন্ত্রণ নেওয়ার পর ভয়াবহ গণহত্যার খবর পাওয়া গেছে, যেখানে আল জাজিরার তথ্য অনুযায়ী 3 দিনে 1,500-এরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে এই নৃশংসতার প্রমাণ মিলেছে, যেখানে মাটিতে রক্তের লালচে দাগ এবং মানুষের দেহের মতো বস্তু দৃশ্যমান হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিরা নির্বিচারে হত্যা, নির্যাতন ও নারী নির্যাতনের অভিযোগ করেছেন। জাতিসংঘের মানবিক প্রধান এই পরিস্থিতিকে অন্ধকার নরক আখ্যা দিয়ে এটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছেন এবং জাতিগত নিধনের আশঙ্কা প্রকাশ করেছেন। এই সংঘাত এখন কোর্দেফান প্রদেশেও ছড়িয়ে পড়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল আরএসএফ ও সহযোগী মিলিশিয়ারা গণহত্যা করেছে। তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, আরএসএফ জাতিগত সহিংসতার ভিত্তিতে পুরুষ, বালক ও শিশুদের পদ্ধতিগতভাবে হত্যা করেছে এবং নারীদের উপর জঘন্য যৌন সহিংসতা চালিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে আরএসএফ এর প্রধান জেনারেল দাগালো এবং পরে সামরিক বাহিনীর প্রধান জেনারেল বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখেরও বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ এটিকে এই মুহূর্তের বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে। 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2019 সালে তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ক্ষমতা নিয়ে সামরিক বাহিনী ও আরএসএফ এর মধ্যে যে অব্যাহত উত্তেজনা চলছিল, তারই চূড়ান্ত পরিণতি হচ্ছে বর্তমান গৃহযুদ্ধ। তখন গণ আন্দোলনের ফলে বশিরকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিলে দেশটির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত রাখে, যার পরিপ্রেক্ষিতে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হয়। কিন্তু 2021 সালের অক্টোবর মাসে আরও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটি উৎখাত করা হয়। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার ডেপুটি ও আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। এই দুইজন জেনারেল দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি। তাদের মধ্যে মূল বিরোধের বিষয় ছিল প্রায় 1 লাখ সদস্যের আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন এই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। এমত অবস্থায় আরএসএফ সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে। এ নিয়ে 2023 সালের 15 এপ্রিল দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আরএসএফ খার্তুমের বেশিরভাগ অংশ দখল করে নেয়, যদিও প্রায় 2 বছর পর সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পায়। আরএসএফ গঠিত হয় 2013 সালে। ওমর আল বশিরের সময় যে কুখ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দারফুরে নৃশংস গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযানের অভিযোগ রয়েছে, তাদের নিয়েই আরএসএফ বাহিনী গড়ে ওঠে। জেনারেল দাগালো আরএসএফকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলেন। এই বাহিনীর মাধ্যমে তিনি সুদানের কিছু সোনার খনিও নিয়ন্ত্রণ করেন। অভিযোগ রয়েছে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে এ সোনা পাচার করেন। সুদানের সেনাবাহিনী আরব আমিরাতের বিরুদ্ধে আরএসএফকে সমর্থন দেওয়া ও ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে, যদিও উপসাগরীয় দেশটি তা অস্বীকার করেছে। তবে অধিকাংশ আন্তর্জাতিক বিশ্লেষকই মনে করেন এই দাবিটি সত্য। আরএসএফ এখন প্রায় পুরো দারফুর এবং পাশের কর্দোফান প্রদেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সেখানে আরএসএফ একটি প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করায় সুদান সম্ভবত দ্বিতীয়বারের মতো বিভক্ত হতে চলেছে। এর আগে 2011 সালে খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছিল। অন্যদিকে সামরিক বাহিনী দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তাদের প্রধান পৃষ্ঠপোষক হল মিশর, যার সঙ্গে সুদানের অভিন্ন সীমান্ত ও নীল নদের পানি ভাগাভাগির সম্পর্ক রয়েছে। এই সংঘাতে তুরস্ক, ইসরায়েল, চীন, রাশিয়া এসব দেশও জড়িত নিজ নিজ স্বার্থ নিয়ে। এই প্রেক্ষাপটে সৌদি আরব ও বাহরাইনে বেশ কয়েক দফা শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে। উভয় পক্ষ, বিশেষ করে সেনাবাহিনী, যুদ্ধবিরতিতে অনিচ্ছা দেখিয়েছে। এই স্বার্থগুলো যুদ্ধকে প্রক্সি করে তুলেছে, যার ফলে মানবিক সংকট আরও গভীর হয়েছে। শান্তি প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পিছে বিদেশি দেশগুলোর ভূমিকাও দায়ী।